আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। তো আমার স্ট্যান্ডটা হলো ভেঙে গেছে, তো ভিডিও একটু লড়তে পারে, কেউ কিছু বলবেন না, কারণ আমি হাতে ভিডিও করতেছি। প্রথমেই বলে দিই, তো আমি কিছু কথা বলবো যেটা আপনাদের অনেকের খারাপ লাগতে পারে, আবার ভালোও লাগতে পারে, আবার অনেকে বিশ্বাসও করতে পারেন জিনিসগুলো, আবার অবিশ্বাসও করতে পারেন। এটা সম্পূর্ণটা আপনাদের উপরে। তো প্রথম কথা হলো, আমি কিন্তু এতদিনে আমি ক্যামেরার সামনে আইসা ভিডিও করে নাই, কারণ আমার ওরকম শক্তিতে কুলাইতেছিল না। আর আজকে আমার চেহারা দেখা বুঝতে পারতেছেন আমি অনেক অসুস্থ। আমি প্রথম কথা যে যে আমি অ্যাক্সিডেন্ট করছি, আমি সেটা কিভাবে করছি, কী হয়েছিল সেটা পরে বলবো। প্রথম যেই প্রশ্নগুলো করা হয়েছে আমি সেগুলোর উত্তর দিই যদি সুযোগ হয়। ভিডিও বেশি যদি লম্বা না হয় বা আমার মাথা ব্যথা যদি মানে বাইরে না যায়, তাহলে আমি বলবো। প্রথমে বলি যে আমি কালকে ভিডিওর মধ্যে আমি দেখছেন যে আমি ভিডিও করছি, কিন্তু আমি ভয়েসে কথা বলছি, আপনাদের কাছে কিছু কথা শেয়ার করছি। সব কথা শেয়ার করা যায়ও নাই, আর সব কথা বলতেও পারি নাই, কারণ হলো যে আমি এই টপিকে কোনো ভিডিওই বানাইতে চাই নাই। আমি জাস্ট শুধু আপনাদের কাছে দোয়া চাইতে লিগা ভিডিওটা ওটা যতটুকু পারছি ততটুকুই বলছি। কিন্তু এখানে দেখেন নিশাপও ভিডিও ছাড়ে না, বাপ্পি ভাই ছাড়ে না, আপা ছাড়ে না, তারা ওরকম মন মানসিকতার মধ্যে নাইও। আমি যদি ওইখানে থাকতাম হয়তো আমিও ছাড়তাম না, আমি আর হয়তো আরও বেশি পরে ছাড়তাম। আমি নিজের বাড়িতে, অনেকে বলছে যে আমি ভাবছি আপনারা ওই বাড়িতে, আসলে আমি ওই বাড়িতেই ছিলাম, আমার বোনের শ্বশুর বাড়িতেই ছিলাম। আমি ওখান থেকে চলে আসছি বৃহস্পতিবার দিন রাত 1টা বাজে চলে আসছি। শুক্রবার রেস্টে থেকে শনিবার থেকে আমরা কাজে লাগছি। সবারই কাজ কাম আছে, সবাই, আমি যেহেতু সংসার করি, আমার স্বামী আছে, বাচ্চা আছে, আমি দেবরকে রেখে গেছিলাম, ওর দায়িত্ব সব কিছু রেখে গেছি, ওরও পরীক্ষা চলতেছে। তো একটা ছেলে মানুষ কি আর করবে, তো এই জন্য ভাবলাম যে চলে যায় বাড়িতে। বোন আর বোনের জামাইকে বলার সাহস পাই নাই খুব, সবার মাঝে যা বলছি, কারণ আমি জানি যে সবার মাঝে না বললে, যদি একা বলি তাহলে আরও বেশি ইমোশনাল হয়ে যাবে, আর বেশি কান্নাকাটি করবে। তো এই জন্য সবার সামনে বলি কি যে সবাই তো আছে, তাহলে আমি যাইগা। তারপর ভাইয়া বলতেছে তুই এত তাড়াতাড়ি কি লেগে যাবি, কিছু কি হয়েছে নি, তোর কেউ কিছু বলছে নি? আসলে ওরকম কিছুই বলে নেই। আমি বললাম হ্যাঁ রে, যে ওরকম কিছুই না, বাড়িতে কাজ কাম আছে, অনেকদিন ধরে গাড়ির বন্ধ, রাব্বির পরীক্ষা, আমার বাড়িতে ছোট ছোট মুরগি বাচ্চা, কবুতর, জানেনি তো, এক্সট্রা আরেকটা সংসার বানায় নিছি। তো ওরকম বুঝাইয়া তাদেরকে আমি চলে আসছি। আমি চাইলে ওখানে ভিডিও বানাতে পারতাম, আপনাদের কাছে শেয়ার করতে পারতাম যে কে কীভাবে আছে, কে কীরকম অবস্থায় আছে। ওগুলো করলে হয়তো কি স্বভাব হইতো, বা দেখানো হয়তো, লোভ দেখানো হয়তো মানুষদেরকে, এরকম মানুষ বলতেও পারতো। আসলে আমার বোনকে সবাই অনেক খারাপ বলতেছে, দেখেন আমার বোনকেও যেরকম বলতেছে খারাপ, এরকম আমার ভাইয়াকেও বলতেছে, বাপ্পি ভাইয়াকে। আমরা কিন্তু ছোটোবেলা থেকে ভাইয়াই ডাকি। দুলাভাই কিন্তু খুব কম দুষ্টাইম করে, মাঝে মধ্যে দুলাভাই তো ডাকাই হয় না, মিম মাঝে মাঝে দুষ্টাইম করে ডাকে, কিন্তু আমি সবসময় তাদের ভাইয়াই ডাকি। আর সে আমাদেরকে ছোটো বোন হিসাবে দেখছে, ছোটো বোনই মানে, কারণ একদম পিচ্চিকালা এসে পাইছে সে আমাদেরকে। তো তখন থেকেই ভাই বোনের যে বন্ডিং, ওইটাই হয়ে গেছে তার সাথে আমাদের। তো কেউ যদি জানে যে আমার বাবা মা, আমি যদি জানি আমার বাবা মা মারা যাবে, আমি কি কোনোদিন আমার বাবা মাকে রেখা কোথাও যাব? আমি যদি জানি যে আমার বাবা মা অনেক অসুস্থ, তাকে আমি চিকিৎসা না করে কি আমি কোথাও যাইতে পারি বলেন? তো এটা আপনাদের অনেকের মধ্যে হয়তো হয়েছে কি, খুব ঢুকে গেছে যে মানুষের নামে বদনাম করা, মানুষের নিয়ে কথা বলা, মানুষের বিষয়ে খারাপ ধারণা নেওয়া। এটা হয়েছে কি যে একটা খুব, যে ওটা ঢুকে গেছে। যারা যারা বেশি হিংসা করে, যত ভালো বন্ডিং, এত ভালো রিলেশন, এত ভালো কিছু কিভাবে, তারাই হয়তো এগুলো বলতে পারে। আসলে আমার মায়ের মাঝে অসুস্থ ছিল বা আছে বা এরকম কিছু আমি কখনোই শুনি নাই। সে খুব স্ট্রং, সে নিজেরটা নিজে করতে পারে, নিজে সব কিছু নিজে করে, সে কারো অপেক্ষা থাকে না। এমন না যে সে অনেক অসুস্থ, তাকে ওই অবস্থা রেখা চলে আসছে, এরকম না। ভাইয়া শীতের মধ্যে, এই পৌষ মাসের শীতের মধ্যে ভাইয়া প্রচুর পরিমাণে ঘামতেছিল, রাতের বেলা ঘাইমা পুরো শরীর ভিজে যেতেছিল। মামিমা এটা দেখছে, দেখা বলছে যে আমার ছেলেরা তুমি ডাক্তার দেখা নিয়ে আসো, জোর করেই পাঠাইছে এক হিসাবে। আপা আমার কান্তাছে করতেছে যে আমি যাইতেও চাই না এবার, আমার জোর করে পোলার চিকিৎসা করার জন্য আমার পাঠাইলো। আর এটা যদি জানতো আমার বোনের জামাই যে আমার মা মরে যাবো আমি যাওয়ার পর, সে কি কোনোদিন আসতো? বা এটা কি কেউ যায় না বসে, এটা কি কেউ যায় না শুনা করে? সে সুস্থ মানুষ, কাছে সুস্থ মা রেখে আসছে, যে
তার একটু ভাবেন যে আমি যদি জানি আমার মা মারা যাইব, সে কোনো দিন কি আসতে পারতো? মানে সে যদি জানে যে আমার মা মরে যাব, আমার মা আমার সুস্থ মা আমার পাঠাইলো, তারপর আমার মা, আমি আসলাম, চিকিৎসা করলাম, শ্বশুর বাড়িতে আসছি, আনন্দ করতেছি, আমার মার সাথে আমি কথা বললাম, তারপর হলো কি যেন হলো যে রাতের বেলা ফোন করে বলো যে আমার মা মারা যাবে। তো এটা কোনো ছেলে যদি জানে, তাহলে ওই ছেলে মানে যত খারাপই হোক, ওই ছেলে কি কখনো এটা করতে পারে যে আমার মা এত অসুস্থ, আমি আমার মায়ের রেখে কেন নিজে ফুর্তি করি, নিজে এত আনন্দ করি? বলেন। এই যে শুধু শুধু দোষারোপ, মানে আমার বোন জামাইকে বা আমার বোনকে, আসলে তাদের যে এখন বর্তমানে যে পরিস্থিতি তাদের, আপনারা হয়তো জানেনই না, দেখেনই, বোঝেনই না। হয়তো নিশি আপু আসলে হয়তো কিছু শেয়ার করতে পারে, বা নিশি আপু কিছু বললে হয়তো কবে ঠিক হবে আমি নিজেও জানি না। তাদের এই পরিস্থিতি কবে তারা বলতে পারবে এগুলো মন খুইলে আপনাদের কাছে, কবে শুনতে পারবেন আল্লাহ জানে, তারা জানে, আমি জানি না। এই জন্য হয়েছে কি, আমি কালকে ভিডিওর সামনে কোনো কথা বলি নাই, বয়সে বলছি, কারণ আমরাই যেহেতু মেনে নিতে পারি না, যেরকম একটা স্ট্রং মানুষ এরকম যে সে কোনো কিছুর ভয় পায় না, সে তার মতো করে থাকে, যে আমি সে তার সাহস দেখে আরও 10টা মানুষ যদি অসুস্থ থাকে তাদের সাহস বেড়ে যায়। তো ওরকম একটা ব্যক্তি যদি মারা যায়, যে কোনো মানুষ, শুধু আমার বোন জামাই, বোন নিশা আপু, তানজিলা, শুধু এরা না, পুরো এলাকাটার মধ্যে মানে থুম খেয়ে গেছে মানুষজন। কেউ বলতেছে এই যে রাত্রিবেলা এসে কথা বলে গেছি, এই 9টা বাজে এসে কথা বলছি, কেউ বলে 10টা বাজে এসে কথা বলছি, কেউ বলে যে সন্ধ্যার সময় আমার বাড়ি থেকে আসছে, আমার হিজাব দিয়ে আসছে, কেউ বলে যে আমার চোখের চিকিৎসার জন্য টাকা দিয়ে আসছে। তো এরকম কথাগুলো যখন শুনলাম, যেদিনটা সে মারা যাবে সেদিন এগুলো হয়েছে, সবার সাথে কথা বলছে, ভালো মানুষ, সুস্থ মানুষ, সে মারা যাবে, এটা কি কেউ জানতো? আর যদি আমাদের হাতে ক্ষমতা থাকে যে আমরা বাবা মাকে সুস্থ রাখবো, ভালো রাখবো, বা তারে মরতে দিব না, এরকম যদি কোনো ক্ষমতা থাকে কারো হাতে, মনে হয় না কোনো ব্যক্তি কখনো মারা যাবে। আর মরতে হবে এটাই সত্যি, কিন্তু এভাবে মারা যাবে এটা কেউ জানতো না। আর আমরা যেহেতু মেনে নিতে পারি না, তো আমার ভাইয়া চিন্তা করেন একবার যে সে কতটা কষ্ট আছে, তার সুস্থ মা রেখে আসছে, সে মা মা মরা পাইছে, তার মা দেখে আসছে, সে যে মা নিচে কোনো দিন বসে না, সে মা যা দেখে মাটিতে শুয়ে রয়েছে। মানে কোনোদিন আমার মামিমা নাকি নিচেও বসে নেই, ফ্লোরেও বসে নেই, সে সবসময় মোড়া, নাহলে চেয়ার, নাহলে টুল, নাহলে ফ্রি, এগুলোর মধ্যে বসতো। নিশা আপু চিৎকার করতেছে, বলতেছে যে আমার মা কোনোদিন মানে নিচে বসে না, আমার মারা কি সুন্দর করে শোয়া রাখছে নিচে, আমার মা নিচে শুয়ে রয়েছে, আমি কি এটা দেখতে যাব দেশে? কি বলো, আমি তো এটি মানিয়ে নিতে পারতেছি না। নিশা আপুর কোনো হুঁশ ছিল না, সে কি বলতেছে কি কইতেছে তার কোনো হুঁশ জ্ঞান ছিল না। নিশাপুর সাবজেক্ট পরেই গেলাম যে সে মেয়ে, সে অনেক ইমোশনাল, আর সে অনেক দূরে থাকে, তার ভিতরে যে কি চলতেছে, কি তুফান, এটা শুধু একটা মেয়েই বলতে পারবে, কারণ তার সাথে প্রতিনিয়ত আমার মার কথা হয়, প্রতিনিয়ত। আমার যেমন বোন আছে, ধরেন আমার বোন আছে, কষ্ট লাগলে আমরা আমার বোনের কাছে যাই, বোনের সাথে কথা বলি 2 মিনিট 3 মিনিট, যাই হোক, ওইটা মন ভরা যায় বা ওটা হালকা হয়ে যায়। একটাবার চিন্তা করছেন যে তার মা মারা গেছে, যে মার সাথে রাত্রেবেলা কথা বলে ঘুমাইলো, কিছুক্ষণ পরেই শোনে যে মা মারা গেছে, সে তার কথা বলার মতন একটা সঙ্গী হারাই ফেলছে, তার সবচেয়ে কাছের বন্ধু বলেন, মা বলেন, সঙ্গী বলেন, সবচেয়ে প্রিয় মানুষটা সে হারাইছে। তো ওই ব্যক্তিটার কি অবস্থা? তো অনেকে বলতেছে যে শো অফ করার জন্য এগুলো করে তারা, এগুলো হলো মানুষের দেখানোর জন্য। আসলে একটা মানুষ মারা গেছে, তারা নিয়ে কেউ শো অফও করতে চায় না, তারা নিয়ে কেউ
মানে আমাদের যদি ওরকম ইচ্ছাই থাকতো তাহলে আমরা ওইখান থেকেই অনেক ভিডিও করতাম। আমাদের ওরকম, আমার বিশেষ করে আমার তো মন মানসিকতা ওরকম ছিলই না, আমার মাথায় কোনদিন আসেই নেই যে আমি ওখানে ভিডিও করব বা এখানে কিছু করব। আমার এত মানুষ ফোন দিছে শুধু জাস্ট একটু দেখার জন্য, মারে 150-র উপর ফোনই আসছে আমার মোবাইলে। আমি মোবাইল বললাম না, প্রায় 4 দিন পর ফোন ধরছি, তাও কি একটা কাজের জন্য জানি, টাইম দেখার জন্য না কিসের জন্য জানো। আমার মেয়ে বলতেছে যে আম্মু তুমি কি, তোমার যে মোবাইল আছে তুমি ভুলে গেছো? আমি বললাম আম্মু কইতে পারি না কোনটা কোথায় আছে। আমার আর স্বামী গেছে, স্বামী মোবাইল কতক্ষণ তার কাছে রাখে, সে আমার মোবাইল বেশি টেপে না, সে আমার মোবাইল ধরেও না ওরকম, এখন টুকটাক ধরে যাও। আমি মানে যখনই চ্যানেলের কাজ না করি তখন সে টুকটাক করে দেয়, তো এই জন্য সে ধরে। এছাড়া সে কখনই আমার ফোন ধরে না। সে বলে যে তোমার জিনিস তোমার, আমার জিনিস আমার। আমার মোবাইলে ফোন আসলেও সে রিসিভ করবে না, এরকম মানে এরকমই আমরা, মানে কারোর ফোন আসলে কেউ রিসিভ করে না। তো ফোনটাও আমি রেখা দিছি। তো আমার যদি ওরকম ইচ্ছাই থাকতো, মানে সাহসী থাকতো আমার ভিতরে, বা মানে কাজ করতো ওরকম মেন্টালি, যদি ওরকম থাকতো যে আমার ভিডিও করতে হইব, মানুষের দেখাইতে হইব, শো অফ করতে হইব, ইনকাম করতে হইব, তাহলে হয়তো আমি এগুলো করতে পারতাম। তো বাকিরা কেরা কি করছে আমি জানি না। আমাকে এরকমও কমেন্ট করছে যে একজনে বলে যে টিশা অসুস্থ, আর একবার বলে যে বাপ্পি অসুস্থ। আসলে কার কথা বিশ্বাস যাব? আমি আপনাদেরকে বলি একটু ধৈর্য ধরেন, তাদের মুখ থেকে শুনতে পারবেন যে কে অসুস্থ ছিল, কে সুস্থ ছিল, কাকে ডাক্তার দেখানো হয়েছে, কাকে দেখানো হয় নাই। আমার বোন তো আগে থেকেই থাইরয়েডের রোগী, আমি যেমন থাইরয়েডের রোগী, আমার বোনও সেম। তো তাদেরকে একটু স্বাভাবিক হইতে দেন, তারা একটু সুস্থ হোক, তারপরে বলুক যে আসলে কোন জায়গা থেকে ভুলগুলো হয়েছে। আপনাদের কাছে আমি আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হলো যেদিনকে আমার মাইমা মারা যাবে ওদিনকে আমরা কিন্তু আমাদের বাড়িতে খুব আনন্দ করতেছিলাম, মাইমার সাথে কথাও বলছি, মানে তার সাথে অনেক কথা হয়েছে। প্রতিবার আমি গেলে তার সাথে কথা বলি, এবার কেন জানি কথা হয় নাই, কারণ ওরকম সময় পাই নাই। কারণ গেছি যা মানে 10 মিনিটও থাকি নাই, 10 মিনিট পরে হলো আমরা আবার বাজারে গেছি। তো এরকম আমি প্রতিবার আপা আসলে আমি মামিমার সাথে কথা হয় আমার, যে আপার মোবাইল দিয়ে কথা হয়, যখনই ফোন দেয় ভিডিও কলে কথা বলি। এবার আর বলতে পারি নাই, তো এবার সময়ই কম ছিল, একদম অল্প সময় ছিল। যে ওরকম একটা সময় যে সে মারা যাবে, কেউ কি জানতো বলেন? কেউ কি জানি না শুনে এরকম কাজ করবে? আমার বোন নাকি অনেক খুশি হয়েছে, আমাদের নাকি অনেক, আমরা এখন ওই বাড়িতে যা খাই একবারে থাকতে পারবো, এটাই চাইছিল আমার বোন। মানে মানুষের চিন্তা ধারণা, মানে চিন্তা ভাবনা কতটা জঘন্য হলে এই ধরনের কমেন্ট করে। প্লাস যে মানে এত দূরে যায় আমরা বসে থাকবেই করব, আমার বোন অনেক আনন্দ করবো। আপনি একবারও আমার বোনরে দেখছেন যিনি হলো হাসে ভিডিও করতেছে তার শাশুড়ি মারা যাওয়ার পর? সে একবারও বলছে যে আমি বেঁচে গেছি, আমি আমার বিপদ থেকে মুক্তি দিছি, আমি আমার ফ্যামিলিরে দেখতে পারবো? এরকম একবারও শুনছেন? বা আপনার ওই গ্রামের এতগুলো ব্লগার, ওই গ্রামে আমার বোন নিজে চ্যানেল খুলে দিছে, তাদের মুখ থেকে কখনো শুনছেন এরকম কিছু? বলেন। মানে আমার বোন যে কতটা ভাঙা পড়ছে, হয়তো অনেকে যারা চোখে দেখছে তো দেখছে, যারা না দেখছে তারা হয়তো বুঝতে পারবে না। যতটুকু আমার বোন ভাঙা পড়ছে তার চাইতে বেশি আমার ভাইয়া, তার চাইতেও বেশি আমার নিশা আপু। তো এই 3 জন মানুষ সবচেয়ে বেশি মনে হইতেছে শোক পালন করতেছে। আর তানজিলার সাবজেক্টটা একদম বাদই দিলাম, কারণ ও প্রেগনেন্ট মানুষ, ও এরকম একটা অবস্থা হয়েছিল আর, কারণ লাস্ট কথা ওর সাথেই হয়েছে আর দাদুর, ওর এরকম একটা অবস্থা হয়েছে, মানে এখন পর্যন্ত আর কাঁপুনি বন্ধ হয় না। এরা মানে এই যে কাঁপ উঠছিল যখন শুনছে, যে কাঁপতে কাঁপতে পুরা শরীর, আর শাশুড়ি কান্তাছে বলতেছে আমার বউরে যে কেমনে বাঁচায় রাখছি আল্লাহ জানে। আমার বউ যে বাচ্চা রয়েছে এটা তো আমি কোনোদিন কল্পনাও করি নাই। দাদুর কথা শোনার পর ওর যে কী অবস্থা হয়েছে, আমি যা দেখি যে ওর শাশুড়ি ওর মানে এক হিসাবে কুলো করে বসে রয়েছে, কুলো করে বসে জড়াই ধরে রেখে দিছে। যে মানে এরকম তানজিলারা খুব ভালোবাসে তার শাশুড়ি, তার জামাই, তার মানে সবাই খুব ভালোবাসে। তো তানজিলার অবস্থা এই জন্য বললাম যে ওর সাইড বাদই দিলাম, কারণ ওরটা যদি বলতে যাই তাহলে মানুষ কথা শেষ হইব না আজকে আর, কেন ওর যে অবস্থা হয়েছে। আমাদের গাড়িটা পড়ে গেছে, আর আমার বোন মানে বোনের জামাই, আমার মা,
পরে আমার স্বামী এর আগে গেছে। কারণ হলো যে আমার স্বামী আগে যাওয়ার কারণ আছে যে ড্রাইভার, আমরা তো এক গাড়ি পাই নাই, প্রথম কথা হলো গাড়ি পাই নাই রাতের বেলা। আমাদের গাড়ি আনতে হয়েছে ঢাকা থেকে। আর এখানে যে একটা গাড়ি ছিল যেটা দিয়ে আমি সবসময় যাতায়াত করি, ঢাকায় যাই, এই জায়গায় যাই, ওই জায়গায় যাই, চিকিৎসার জন্য বেশি যাতায়াত করতাম, এক ভাইয়ার গাড়ি। তো ওই ভাইয়ার ওর শরীর অনেক খারাপ, পেটে খুব ব্যথা। তো আরিফ হলো এই জন্য আপা করে নিয়ে গেছে, গাড়ি চালায় নিজে পাবনাতে, ওই জায়গায় নিয়ে গেছে আরিফ। তো এই জন্য হলো আমার স্বামী আগে গেছে। আমি যা দেখি আমার ভাইয়া মানে এমন একটা অবস্থা বসে রয়েছে, সে শুধু কান্দার বলে যে আমার মা যে কাহা ব্যথা উঠছে বুকে, তখন আমার মা করতেছে তুমি টেনশন করো না বাবা, তুমি চিন্তা করো না, আমি সুস্থ হয়ে যাবো। পরে যখন আবার ফোন দিল তখন আর কোনো কথাই বলতে পারলো না। সবাই বলতেছে যে বাপ্পি মা কথা, দাদু কথা বলো, তানজির টান বলতেছে। আবার ওখানে আরও মানুষ আছে যে আন্টি কথা বলেন, কেউ বলতেছে কাকিমা কথা কন। কিন্তু তার তখন কথা বলার ছিল না, মানে সেন্সই ছিল না। তার এত ব্যথা ছিল, এত চেপে গেছে ব্যথা, হাসপাতালে নিয়ে যেতে সময় এইটা হয়েছে। আর এর আগে যে কথা বললো, যখন ব্যথা শুরু হয়েছে তখন বলছে যে বাবা তুমি টেনশন করো না, আমার ব্যথা কমে যাবো। তো সে যে মানে তার একটাই কষ্ট, জেনারেল আমার মা যেভাবে মরে যাবো আমি যদি জানতাম, আমি কোনোদিন যাইতামই না। আমি কোনোদিনও, আমার মার যে এমন রোগ ধরা, মাঝে স্ট্রোক করবে, আমি বাড়িতে থাকবো না, সেটা আমি কিভাবে জানতাম। তো সে প্রচুর কান্না করতেছিল আর বলতেছে যে আমার যাওয়ার সময় আমার মা আমার কিছুই বইলা যায় নাই, কিছু বইলাও গেল না। আমার মা আমার মাপও করছে কিনা সেটাও আমি জানি না, আমি কি কোনো ভুল করছি কিনা। আমি আসলে খুব খারাপ সন্তান, যে এগুলো কাঁদতেছিল অনেক, যে আমি আসলে এত খারাপ সন্তান যে আমার মা আমার কিছু বইলেও যায়নি। আমার বোন তো লাশের পাশে একদম পুরো ছড়াই ছিটায় বসে আসছিল, যে অবস্থা পাগলের মতন হয়ে গেছিল সবাই। আবার আমার আপার চাচি শাশুড়ি, সে প্রথম পর হলো মানে অজ্ঞান হয়ে যায় মার জন্য। সে বলে যে আমাদের মাথার উপর থেকে হলো ছাদ চলে গেছে। মানে সে খুব মানে পরিপাটি, সবার দেখে রাখা, সবার হয়ে কথা বললাম না, খুব সাহসী একটা ব্যক্তি ছিল। তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে একটু ধৈর্য ধরেন, আপনারা শুনবেন, সবই শুনবেন। নিশাপু বলবে, ভাইয়াও বলবে, আপাও বলবে আসলে কোন জায়গা থেকে কি হয়েছে। আমি হয়তো সব কিছু জানিও না যে এরকম জিনিস হয়েছে, বলতেও পারি না। তো আরেকটা জিনিস আমার কাছে, মানে আমি যখন তার হিস্ট্রি শুনলাম যে মারা যাওয়ার পর, যেদিন সে মারা যাবে সেদিন সে কী কাজ করছে, সকাল থেকে অনেকবার সবার খেয়াল নিছে। একজন অসুস্থ, তাকে টাকা দিয়ে আসলো, সেটা তো বললাম, হিজাব বিলাইছে 3-4টা। তারপর সে বাজার করে রেখে গেছে, ডিব্বা ভরা, মানে ডাল চাল সব কিছু, আলুর পেঁয়াজ থেকে শুরু করে তার ঘরে বাজার একদম ভরপুর, ফ্রিজ ভরা ডিম মাছ এত সুন্দর করে সাদা রেখে গেছে। এগুলো আপা দেখে আর খালি কান্দে। ছোট একটা বাটি, সে আপা মানে আমাদের বাড়িতে আসার আগে বলতেছিল যে আমাদেরও আছে সব ছোট শোপিসগুলো, যা আমাদেরও আছে, আমরা ইফতারির সময় আমরা উপরেও টেবিল সাজাবো, নিচেও টেবিল সাজাবো, সাজে দেখাবো, যে ভিডিও করুম যে আমাদেরও আছে, আমরা সুন্দর করে এগুলো গুছায় রাখতে পারি। তো যেটা ধরে ওটা নিয়ে কান্নাকাটি করতেছিল। তো সে যেদিন মারা যাবে সেদিনকে সে টান বলতেছে যে আমি যতক্ষণ পর্যন্ত পড়ছি, দাদু ততক্ষণ পর্যন্ত কোরআন শরীফ পড়ছে। সে ভাত খাইছে, চাও খাইছে, সন্ধ্যার সময় ভাত খাইছে, ওদিনকার রুটি খায় নাই, ভাত খেয়েছে। ট্যাংরা মাছ রান্না করছিল না কি জানি, না শোল মাছ জানি রান্না করছিল। যাই হোক, নিশাপুর সাথে কথা বলছে, লাস্ট কথা তানজিলার সাথে বলছে। সে তানজিলারা বলছে যে দাদু বলতেছে যে আমার না তানজিলা শীত লাগতেছে। তো তানজিলা জিজ্ঞেস করছে দাদু তুমি কি চা খাইছিল সন্ধ্যা? হ্যাঁ খাইছি। ভাত খাইছো? হ্যাঁ খাইছি। তো কথা এখন একটু গরম পানি খাবে? না আমি ওয়াশরুমে যাবো, তুমি রাখো ফোনটা। তো তানজিলার কাছ থেকে দোয়া চাই, আর তানজিলা দাদু আমার জন্য দোয়া করো। তানজিলার বলতেছে তুমিও আমার জন্য দোয়া করো। তানজিলা এগুলো বলে কান্দে। আর
ও কতদিন পর পর হলো কাঁপুনি শুরু হয়ে যায় ওর শরীরের মধ্যে। নিশাপু কথাগুলো লাস্টে দেখলাম তানজিলার সাথে আমি যেদিনকে আইসা পড়বো তার আগের দিন বলতেছে, শোনা তুমি কিছু খাইয়া নিছো, কারণ ওখানে সবাই মানে দুর্বল হয়ে গেছে। তো লাস্ট টাইম ওইটুকুই শুনছি যে শোনা তুমি খাইছো, তখন একটু মনে হলো যে নিশাপু একটু স্বাভাবিক হয়েছে একটু, কারণ সে মানে কথাই বলতে পারে না, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো বাহিরে। সে যদি দেশেও থাকতো তাও বুঝতাম যে মনরে বোঝানো যেত যে কত মানুষ আছে তারা বোঝানোর জন্য। তারপর ওইখানে অনেক ভাবিরা ছিল, তাকে অনেক সান্ত্বনা দিছে। তুহিন ভাইয়া তো তারা জড়ায় ধরা বসা ছিল, যখন আমি ভিডিও করে দেখতেছিলাম যে জড়ায় ধরা বসা রয়েছে। নিশাপুর কোনো ছিল না, কি করবে বুঝতেছিল না। সবাই খুব এত খারাপ অবস্থার মধ্যে গেছে। এর মধ্যে আমি কালকেই এই জন্য হলো আমি বয়েজে কথা বলছি, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায়, অনেক কথা, যে কথাগুলো শেয়ার করতে চাইলেও পারি না, কারণ আমার সাথে আমার এই আধা ঘন্টা 1 ঘন্টা বক কে শুনবে? এই যে ইমোশনাল কিছু কথা যেটা বুকের মধ্যে বসে রয়েছে, চাপা খেয়ে রয়েছে, ওগুলো বললে কে শুনবে বলেন? হয়তো অনেকে বলতে পারে যে নাটক করতেছে, নাটক করে, এই জন্য আরও বলতে চাই না কারো কাছে। কারণ আমার যদি খারাপ লাগা যদি আমি শেয়ার করি কারো কাছে, তো ওইটা তো মানুষ খারাপ দিকে নিব, খারাপ কমেন্ট করবে, খারাপ ধারণা বাইর করবে। তো এই জন্য আমি ভাবছি যে এই ধরনের কিছু আর ভিডিও করবো না। সবাই যে যার মতো করে করছে করুক, যে যেভাবে পারছে। কেউ যাই না, আমি আপনাদের কাছে একটা জিনিস ক্লিয়ার করি, কেউ এখানে যাই না ভিডিও করছে, কেউ না যাই না করছে, কেউ বুঝেই নাই, আবার কেউ এরকমও মানে কিছু আগামাতে কিছুই জানে না, মাঝখান তো ভিডিও করা। মানে এদের একটাই ধান্দা যে টাকা, বুঝছেন? একটাই ধান্দা। আমার বলতে পারেন যে আপনি কি টাকার ধান্দা করেন না? হ্যাঁ, অবশ্যই। আমি তো এখানে কাজ করি টাকার জন্যই, কিন্তু একটা লিমিট রেখা করি, একটা লিমিট থাকে সব কিছুর মধ্যে, একটা পর্দা থাকে, একটা বেড়া থাকে, যে যেখানে হওয়ার দরকার ওইখানেই, যেখানে হবে না আমার ওইখানে দরকার নাই। আমার এই মাসে কতগুলো ভিডিও ছাড়ছি, যদি অনেকেও কমেন্ট করতেও পারেন, এই মাসে একটু চেক করবেন যে আমি কয়টা ভিডিও ছাড়ছি বা আমার কয়টা ছাড়া দরকার ছিল, বুঝছেন? তো এটা যার যার পার্সোনালিটিস, যার যার সমস্যা, সে বুঝবে। আল্লাহ জানে কে ভুল বলছে, কে এই বলছে, আমি তো সবারটা জানি না। সবাই আমার কমেন্ট করছে যেরকম আমি ওরকম উত্তর দিছি। প্লিজ আমার ভাইয়ার অন্তত কেউ কিছু বললেন না। আমার বোনকে আপনারা অনেকেই পছন্দ করেন, অনেকে করেন না, সেটা মাইনা নিব, কিন্তু এরকম একটা লোক আমার ভাইয়া, যে সে কখনো কারো আঘাত দিয়ে কথা কয় না, সহজে আঘাত দেয়ও না। সে তার কথাগুলো খুব অনেস্ট, তার কথাগুলো খুব গুছানো, তার কথা কেউ ভালো মনে করে নিলে ভালো, খারাপ মনে করে নিলে খারাপ। কারণ সে কখনই কারো কষ্ট দিয়ে কথা বলে না, কারো 2 টাকা মাইরা খায় নাই, কারোর কাছ থেকে 2 টাকা ঋণ করে না, সে কারোর কাছ থেকে 2 টাকা হাওলাত আনে না, সে ঋণ করে খায়ও না কেউটা। তো ওরকম একটা ব্যক্তির নিয়ে এরকম কমেন্ট করা যে সে শ্বশুরবাড়িতে কেন তার প্রতিবার আসতে হইব, তার শ্বশুরবাড়িতে কেন এত আনন্দ করতে হইব, তার অসুস্থ মায়ের রেখা থেকে আসছে, আসলে সে জানতোই না তার মা যে মারা যাইব, আর সে এটাও জানতো না যে তার মার বুকে ব্যথা উঠবে, ব্যথা উঠে সে মারা যাবে, এটা কেউ জানতো না। যদি জানতো তাহলে অবশ্যই কেউ আসতো না, আমি জানি যেটা। আর আমি যদি জানি যে আমার বাবা মা মারা যাবে, আমি কি কোনোদিন মানে সব করতে লেগে এখানে ওখানে ঘুরতে যাবো বলেন? আর আমাদের হাতে যদি ক্ষমতাই থাকতো যে আমার বাবা মাকে আমি বাঁচায় রাখবো, সারা জীবন আমি সেটাই করতাম, সারা জীবন আমি মানে সেটাই করে যাবো। এখনও যদি আমি যতক্ষণ পর্যন্ত আমার বুকে দম থাকবে ততদিন পর্যন্ত আমি আমার বাবা মার খেয়াল রাখবো। তো যাই হোক, অনেক অনেক কথা যেগুলো আমি ওইখান থেকে, এই জন্য আমি তাড়াতাড়ি এসে পড়ছি, কারণ আমি ওখানে বেশিক্ষণ থাকতে পারতেছিলাম না। কারণ যে আমার অল্পতে হলো আমি অনেক ডিপ্রেশনে জায়গা, অল্পতে আমি অনেক চিন্তা ভাবনা করি, অনেক টেনশনে পড়া যাই। তো এই জন্য হলো আমি আরও তাড়াতাড়ি আসছি, তাদেরকে বুঝাই রেখে আসছি। আমি বললাম যে মিম আছে, তারপর মা আছে, তানজিটার শাশুড়ি রেখে আসছি, তারপর তার চাচি মারা আছে পাশের বাড়ি, পাপি আপুরদেরকে বলে আসছি যে আব্বার দিকে একটু খেয়াল রাখতে।
কারণ আপা হলো মানে একটা ছাড়া যে আপ্পাগোল হয়ে যায় ওই টাইপের হয়ে গেছে, যেটা ধরো ওটা নিয়ে কান্না করে। ফ্রি ধরেন রুটি বানানো ফ্রি ধরছে, ওটা নিয়ে কান্না শুরু করে দিছে। আমার শাশুড়ির পছন্দের ফ্রি ধরেন একটা ডিব্বা ধরছে মরিচের, ওটা নিয়ে কান্না শুরু করছে। আমার শাশুড়ি সব করে থেকে গেছে। তো তার অবস্থা হয়ে গেছে এরকম, মানে কখন সে কি হয়ে যায় আল্লাহ জানে। সে কখন পর পরেই মানে হয় থুম ধরে মানে পড়ে থাকে, আবার কান্না করে। তো এই জন্যই বললাম যে আত্মাগুলোর মতো হয়ে গেছে। আপনারা হয়তো এটা খারাপ দিকে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আপনারা আমার বোনকে পছন্দ করেন না, সেটাও মেনে নেব, কিন্তু আমার ভাইয়াকে কেউ কিছু বলবেন না। যদি বলার হয় 100 কথা আমারা বলেন যে আমি কেন এগুলো বলতেছি, কেন তারা তাদের দোষগুলো আমি আমার কাছে নিতেছি, বা তাদের দোষ ছিল, তাদের দোষ আছে, এরকম কিছু। আসলে দোষ ধরলেই দোষ, না ধরলে কিছুই না। তাদের আপনাদের কাছে যদি মনে হয় তাদের দোষ, যদি গালি দিতে ইচ্ছা করে আমার নিয়ে দেন, তারে কিছু বলেন না। কারণ ভাইয়া এমনি অনেক কষ্টে আছে, অনেক। তো আর দ্বিতীয়বার তারা কষ্ট দেন না। আপনারা এই গালিগুলি অনেক দিন ধরে হয়তো আমি শুনতেছি যে যখন অন্যান্য মানুষ কথা বলে তখন সে চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় শোনে। আমি তার মুখে কোনোদিন, তার বাবা মারা গেছে আমি কোনোদিন শুনি নাই সে এতিম। তার মা যে সুমকা মারা গেছে, সবার কাছে যখন মাপ চেতেছে তখন সে চিৎকার পারতেছে আর বলতেছে যে আমি এতিম, আমার বাবা মা কেউ নাই, আমি এতিম হয়ে গেছি। আমি কারোর মুখে হাসি, আমার হাসিও ভালো লাগতেছে না, কারোটাও ভালো লাগতেছে না, কারো দেখতে ইচ্ছা করতেছে না, সেরকম কথা বলতেছে। মানে মানে এতটাই ভাঙা পড়ছে সে ভিতর থেকে। তো যাই হোক, অনেক কথাই বললাম, অনেক বড় হয়ে যেতেছে। বললাম না যে অনেক কথা আছে, অনেক, যেগুলো বলা শেষ হবে না কথা বললেও। তো সবাই শর্টকাটই শেষ করি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার মায়ের যেন, সে যেন জান্নাতবাসী হোক, তাকে যেন আল্লাহ হেফাজত করুক, তাকে যেন সব মানে আমি কি বলবো, মরার পর যত সুখ আছে জানি তাকে দেয় আল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন তার জন্য, এটাই আপনাদের কাছে চাওয়া। এখন তো রমজান মাস চলে আসছে, যত বেশি বেশি পারবেন তাকে গালি না দিয়েও তার মার জন্য একটু দোয়া করবেন।